আপনারা শুনছেন সেই বাগান বাড়িটা প্রথম পর্ব। বাগান বাড়িটার গেটের ফলকে লেখা আছে অমৃতধাম, শেওড়াফুলি, হুগলি। গেট খুলতে হলো না, কারণ গেটের একটা পাল্লা নেই, আর যেটা আছে সেটাও একধারে সরানো। শুকনো পাতা মাড়িয়ে আগাছার জঙ্গলের মধ্য দিয়ে কিছুটা দূর হাঁটার পর আসল বাড়িটা দেখা গেল। বিরাট আয়তনের জরাজীর্ণ দোতলা বাড়ি, বিবর্ণ প্লাস্টার খসা দেওয়াল, দেওয়ালের ফাটল থেকে অশ্বত্থ গাছের চারা মুখ বাড়িয়েছে। দোতলার ঝুল বারান্দার রেলিংয়ের কারুকার্য বেশিরভাগ ভেঙে গেছে, তবে এমন ভগ্নদশায় পৌঁছেও তার প্রাক্তন মহিমার ছাপ পুরোটা নিঃশেষ হয়ে যায়নি। বিকেল শেষের মৃদু আলোর মতো উদাস গাম্ভীর্যে এখনো সমস্ত অবয়বটায় লেপে রয়েছে। জানলা দরজা বন্ধ প্রাচীন বাড়িটা গাছের ছায়ায় ঘুমোচ্ছিল। মিলি পায়ে পায়ে এগিয়ে দরজার বেল খুঁজল। বেল নেই, বদলে ভারী দরজার বুকে দুটি বিশাল সিংহমুখী কড়া। কিন্তু কড়া নাড়ার শব্দে মনে হয় বাড়িটার ঘুম ভাঙল না। দুপুরের নিঝুম রোদে শীতের গন্ধ। হঠাৎ এক ঝলক বাতাস কোথা থেকে এসে আশেপাশের বৃদ্ধ গাছগুলোকে নাড়িয়ে দিয়ে একটা মৃদু কোলাহল তৈরি করে দিল। কিছু শুকনো পাতা খসে পড়ল। ডালপালা দিয়ে তৈরি আলো ছায়ার নকশা কাঁপতে লাগলো চারপাশে। ঠান্ডায় কেঁপে উঠে শালটা ভালো করে জড়িয়ে নিয়ে মিলি আবার একবার কড়ায় হাত দিতে যাচ্ছে, এমন সময় দরজাটা খুলে গেল। মায়া মায়া মুখের এক মহিলা ফুলছাপ নাইটি পরে তার সামনে। বন্দনা সোম। আগে থেকেই ফোনে কথা হয়ে আছে। মিলিকে পেইং গেস্ট হিসেবে থাকতে আমন্ত্রণ জানিয়েছেন, কারণ এত বড় বাড়ি খালি পড়ে আছে। তিনি হাসি মুখে অভ্যর্থনা জানালেন, এসো এসো, তুমি করেই বলছি ভাই। বাড়ির ভিতরটা অন্ধকার, বাইরের থেকে তাপমাত্রা আরো 2-3 ডিগ্রি কম। মিলি ভেবেছিল পুরনো আমলের বাড়িতে থেকে বেশ একটা অ্যাডভেঞ্চার করা হবে। অন্ধকার ঘরগুলো দেখে সে উৎসাহ ঝুপ করে কিছুটা কমে গেল। বন্দনা একতলাতেই মিলির জন্য ঘর বরাদ্দ করেছেন। সাইজে বেশ বড়, মেন দরজার সামনেই। সঙ্গে অ্যাটাচড বাথরুম নেই অবশ্য, থাকার কথাও নয় 100-150 বছরের পুরনো বাড়িতে। তিনি দেখিয়ে দিলেন লাল রঙের টানা বারান্দার শেষ প্রান্তে দোতলায় যাবার সিঁড়ি, আর সিঁড়ির তলায় গাঢ় অন্ধকারের মধ্যে বাথরুম। বন্দনাদের বনেদি পরিবার। এখন অবস্থা পড়ে গেছে, পুরুষরা সব মরে হেজে গেছে। আছেন শুধু তিনি আর বোধহয় এক মাসি। ফোনে যেটুকু কথা হয়েছিল তাতে মিলি এইটুকুই বুঝেছে। এদিকে মিলির কাছে একটা থাকার জায়গা খুব তাড়াতাড়ি দরকার হয়ে পড়েছিল। হঠাৎ এদিকে পোস্টিং হয়েছে, তাই এক দূর সম্পর্কের আত্মীয়র কাছে উঠেছিল। তারপরেই এই মহিলার সঙ্গে যোগাযোগ। এখন মফস্বলে আধুনিক স্টাইলের বাড়ি পাওয়া শক্ত, কিছু না হলেও চটজলদি পাওয়াটা খুব শক্ত। ঘরটা কিন্তু মন্দ নয়। জানলা খুলতেই দেখা গেল বাগানের সীমানার ওপারেই গঙ্গা। চওড়া নদীর বুকে রোদ ঝিকমিক করছে। মিলি জামা কাপড় বদলে আবার বাগানে বেরোলো। বিরাট জায়গা জুড়ে বাগান। সব গাছগুলোরই অনেক বয়স, বেশিরভাগই বোধহয় ফলের গাছ। আম, জাম, পেয়ারা ছাড়া বাকিগুলোকে অবশ্য চেনা গেল না। রোদ্দুর পড়ে তেতে উঠেছে জায়গাটা। এখানে একটা চেয়ার পেতে বসে সারা দুপুর বই পড়া যায়। মাঝে মাঝে গঙ্গা থেকে ঠান্ডা হাওয়া আসছে, তখন শালের ভেতর শরীরটা শিরশিরিয়ে উঠছে। বন্দনা এলেন আবার, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ। বললেন, তুমি এখানে দেখো ভাই, মশলা চা এনেছি। শীতকালে আদা এলাচ দিয়ে চা খেতে ভালো লাগে। কথা বলতে ভালোবাসেন বন্দনা। গুনগুন করে সুরেলা স্বরে কথা বলতে লাগলেন।
কখন মশলা চা খেতে সব থেকে ভালো লাগে জানো? আমার মাসি বলে, সকালে খাও জমবে না, বিকেলে খাও মজা পাবে না, কিন্তু যখন চায়ের সময় নয় তখন হঠাৎ যদি কেউ মশলা চা এনে দেয় তখন পাবে আসল মজা। এই যেমন এখন তুমি ভাবতেও পারোনি যে আমি চা করে আনবো, ঠিক কি না? এখন এই চা তোমার কাছে অমৃত লাগবে। মিলি চায়ে চুমুক দিয়ে দেখল সত্যি অমৃত লাগছে। বন্দনা বললেন, আজ তুমি খাবে বলে চিকেন করেছি, দেশি চিকেন, ঝাল ঝাল করে কষা। মাসি বলে শীতকালে গেস্ট এলে রাতে সব সময় চিকেন দিয়ে গরম গরম ভাত খাওয়াবি, সঙ্গে স্যালাড, দেখবি গেস্ট খেয়ে তৃপ্তি পাবে। বন্দনার কথার বেশিরভাগ জুড়েই মাসির গল্প। বয়স 40-এর কোঠায় হয়ে গেলেও তিনি মাসির অভিভাবকত্বের ছায়া থেকে বোধহয় বেরোতে পারেননি। কথা বলতে বলতে একসময় রোদটা মুছে যেতেই বন্দনা কেমন যেন ব্যস্ত হয়ে উঠলেন। বললেন, সূর্য ডুবে গেলে বাগানটা কেমন মন মরা হয়ে যায়, এখন বাগানে না থাকাই ভালো। মিলিকে বাড়ির মধ্যে ঢুকিয়ে উপরে চলে যাবার আগে ফিসফিস করে কানে বলে গেলেন, তোমার কোনো দরকার হলে নিচ থেকে ডাকবে, একদম উপরে যাবে না, ওটা প্রাইভেট এরিয়া। শেষের দিকে কথাটা যেন আদেশের মতো শোনালো। একটু অবাক হলেও মিলি গ্রাহ্য করল না। সে জানে পৃথিবীতে নানান ধরনের মানুষ আছে, অত ধরতে গেলে চলে না। সারা সন্ধ্যা জুড়ে মিলি ঘর গোছালো। খিদে পেয়ে গেছিল। বাথরুমে হাত মুখ ধুতে গিয়ে একটা অস্পষ্ট কথাবার্তা কানে এলো, এক টানা একঘেয়ে, মাঝে মাঝে খিলখিলিয়ে হাসির রোল। বোধহয় মাসির সঙ্গে বন্দনা গল্প করছেন। চৌবাচ্চায় জল ভরা ছিল, খুব ঠান্ডা, হাত কনকন করে উঠল। কাল সকালে স্নান করার সময় বন্দনাকে গরম জল দিতে বলতে হবে। বাথরুমের আলোটা খুব কম পাওয়ারের, দেওয়ালের কোণাগুলোতে পৌঁছচ্ছে না। চৌবাচ্চার জলটাকে আলকাতরার মতো কালো লাগছে। অন্যমনস্কভাবে বাথরুম থেকে বেরিয়ে দেখে বারান্দায় পাতা টেবিলে ডিনার সাজিয়ে বন্দনা বসে রয়েছে। মিলি অবাক হয়ে গেল। আপনি কখন এলেন দিদি? ওপরে আপনার কথা শুনতে পাচ্ছিলাম যে। বন্দনা হা হা করে হাসলেন। ভুল শুনেছ, পুরনো বাড়ি তো, কোথাকার শব্দ কোথায় শোনা যায় তার ঠিক নেই। বন্দনা রীতিমতো জামাই আদর করে মিলিকে খাওয়াতে শুরু করলেন। অনেকটা ভাত খাওয়া হয়ে গেল। তার উপর চিকেনটা অসাধারণ রান্না হয়েছে। মাসির কথা একেবারে ঠিক, খেয়ে ভারী টোকা তৃপ্তি দেবে। হলো। বন্দনা বললেন, এবার শুয়ে পড়ো। আর একটা কথা, রাত্রে কেউ দরজায় টোকা দিলে কিন্তু দরজা খুলো না। মিলি দ্বিতীয়বার অবাক হলো। কে? বন্দনা হাসতে হাসতে বললেন, এত বড় বাড়ি, উপর নিচ মিলিয়ে মোট 11টা শোবার ঘর, 3টে স্টোর রুম, 4টে বাথরুম, ছোট বড় 4-5টা ছাদ। কে কোথায় থাকে আমি কি সব জানি? যদি কারো টোকা দিতে ইচ্ছে হয় এসে দেবে। মিলি আর কিছু জিজ্ঞেস করার আগেই আলো নেভানো ঘুটঘুটে অন্ধকার সিঁড়ি দিয়ে বন্দনা উপরে উঠে গেলেন। তাকে দেখতে দেখতে হঠাৎ মিলির খুব ভয় করে উঠল। সামনে লম্বা লাল বারান্দা, সরু আলো নেভানো সিঁড়ি, আর ঠান্ডা নিঃশব্দ বাড়িটা হঠাৎ পিচ্ছিল সরীসৃপের পাকস্থলীর মতো ভয়ঙ্কর লাগল। মিলি ভীতু নয়, কাজের সূত্রে একা থাকা তার অভ্যেস। তাড়াতাড়ি দরজা বন্ধ করে সে দৌড়ে গিয়ে কম্বলের তলায় ঢুকে পড়ল। এই মহিলার ব্যবহার যেন একটু বেশি অদ্ভুত।